সামনে এই সন্ধ্যা সন্ধ্যা স্যার এদিকে স্যার এদিকে ওই দিকে তো ওই দিকে আরে মোবাইল সাপার টাপার লাগে তো জল di jalan misi sampai nampai pada pagi sini pasti ni montir ke barang guna biplok kumar dem tiri jampai jalan buka sini bising tei tanok kaisa sen sengna buka thangai tama sen pelai kalam sabat ini mukhomantri hai ke sini barang guna montir ke semua jalan sen Oni belai ke jara kutung ni bising tei sen mangkar sen tiri ni katung lajak tiri ni habar dong nasen সেগুলো বাকি থাকলে দেখি সেটা বেশি না আমরা মঞ্চে আহ্বান জানিয়ে নিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে উনি আমাদের আজকের এই অনুষ্ঠানের যতনা গ্রন্থা পান্ডব মানজার পাইজার পরম প্রধানমন্ত্রী মুচান এনসি দেববর্মা মুচান এমএলএ रामपुर जमातिया वीरेंद्र किशोर देववर्मा सुभाष चंद्र दास मुचान डीएमएसपी तेई पांडव मांजा फाइजा विभाग आजा मांगसम नौ पांडव मांजा फाइनी फाइमानी बागै ang narap jatunaw fak am tei ambai yakar আমার এই জম্মু জেলা অঞ্চলের সমস্ত ত্রিপুরা জাতির ভাই বোনেরা কিছুদিন আগে সমস্ত সমাজপতিদেরকে আমি আগরতলার দিকে ছিলাম তো তার মধ্যে
জামাতে আহমদ আকরা যে প্রধান, উনি একটা আবেদন রেখেছেন যে আমাদেরকে কেউ উপজাতি বলে, কেউ জনজাতি বলে, আর তারপরে বনবাসী বলে, তো স্যার যদি আমাদেরকে ত্রিপুরা জাতি বলে সবচেয়ে ভালো হবে, ত্রিপুরী জাতি। তো অফিসিয়ালি এখনো সেটা নামকরণ হয়নি, কিন্তু উনি সেটা আবেদন রেখেছেন। আমার সমস্ত ত্রিপুরার যে শিডিউল ট্রাইবের ভাই বোনেরা রয়েছেন, যদি ওনারা তার মধ্যে সম্মতি প্রদান করেন তবেই সেই নামে আমি সম্বোধন করতে পারবো। কিন্তু উনি আবেদন রেখেছেন, তার জন্য আজকে আমি ত্রিপুরা জাতি বলে সম্বোধন করতে চাইছি। বন্ধুরা, এনসি দেববর্মা মহোদয় একজন সজ্জন, সুশিক্ষিত, বিদ্বান ব্যক্তি। তারপরে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী পরিষদের একজন বরিষ্ঠতম মন্ত্রী। আপনারাও সৌভাগ্যবান যে আপনারা এনসি দেববর্মা মহোদয়ের মতো একজন সুদক্ষ এবং বিদ্বান এবং হৃদয়বান এমএলএ পেয়েছে। আমার সঙ্গে মন্ত্রী পরিষদে বিগত 2 বছর যাবৎ উনি সহভাগী হয়ে কাজ করছেন। এবং আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে আপনাদের সামনে বলতে চাইছি যে আপনারা যে জনপ্রতিনিধিকে বিপুল ভোটে, প্রায় 12,000 ভোটে জিতিয়েছিলেন ব্যবধানে, ঠিক যতটা ব্যবধানে আপনারা ওনাকে জিতিয়েছেন, ঠিক অতটা ব্যবধান এর জন্য কতটা কাজ করতে হয় সেটাকে সামনে রেখে উনি মন্ত্রী পরিষদও কাজ করছেন, সঙ্গে সঙ্গে এই জম্পই জেলা বা এই টাকার জেলা অঞ্চলের উন্নয়নের জন্য রাত দিন পরিশ্রম করে চলছে। বাকি 2 জন এমএলএ এখানে রয়েছেন। রামপদ জামাতিয়া মহোদয় বাগমা থেকে এমএলএ, ওনার একটা অংশ এই সাব ডিভিশনে আসে। বীরেন্দ্র চন্দ্র দেববর্মা, ওনারও কনস্টিটুয়েন্সি এই সাব ডিভিশনে আসে। এই 2 বিধায়কেরও এই সাব ডিভিশনে তার কনস্টিটুয়েন্সি রয়েছে। বন্ধুরা, আগে কি হয়েছিল বা পরে কি হবে, বর্তমানে কি হচ্ছে, আমি আশা করি আমার চাইতে আপনারা বেশি জানবেন। প্রথমে আমি যে পুরো দুনিয়াতে করোনার সংক্রমণের যে সংগ্রাম চলছে, আর সেই সংগ্রামে ত্রিপুরা সরকারও কাজ করে চলছে। জয়ী আমরা নিশ্চিত হব, কারণ ত্রিপুরার মানুষ সচেতন। গতকালকে
যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার যে রেজাল্ট এসছে বারোশোর উপর ছিল, কিন্তু সবগুলি নেগেটিভ এসছে। একটা ভালো দিক। কিন্তু আমি আপনাদেরকে বলবো, করোনা সংক্রমণ ত্রিপুরা থেকে চলে গেছে এমনটা ভাবা না। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 3 তে এখনো আমরা পৌঁছইনি। সাবধানতা আমাদেরকে বজায় রাখতে হবে, কন্টিনিউয়াসলি মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ক্লিননেসের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে হবে। এগুলো আমাদের জীবনশৈলী হতে হবে। তবে আমরা করোনা থেকে বেরিয়ে আসতে পারবো। আর যারাই বাইরে থেকে আসবে, সরকারের কাছে যে ডেটা রয়েছে, সরকার তো কাজ করবে, কিন্তু আমি এখানে উপস্থিত সমস্ত ভাই বোনদেরকে, বুজুর্গদেরকে বলবো, আপনারা সচেতন নাগরিক, যাদেরই ট্রাভেল হিস্ট্রি থাকবে, যারাই বাইরে থেকে আসবে, তাকে হোম কোয়ারেন্টাইনে 14 ডে 14 দিন রাখা। বলতে পারে বলে নেই আমার তো কিছু নেই, আমার তো কিছু হবে না, একদম না। ওনার জন্য ভালো, আর আমার পাড়া প্রতিবেশী তাদের জন্য যে জাগরুকতার সঙ্গে আমরা এতদিন যাবৎ কাজ করে আসছি, সেটাকে কন্টিনিউয়াস করা। কোনো মতেই না ভাবা যে কালকে যে রিপোর্ট এসে তার মধ্যে 1200-র উপরে সবগুলো নেগেটিভ এসে, তার জন্য আমাদের সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এমন কোনো কিছুই না। বাইরে থেকে লোক আসছে, প্রতিদিন ফ্লাইটে লোক আসছে, তার মধ্যে কিছু কিছু পজিটিভ আসে। ট্রেনের লোক আরো আসবে বাইরে থেকে। এখনো হটস্পট গুলো দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, কাহিল অবস্থা রয়েছে। আমাদের ত্রিপুরাতে রিকভারি রেট ভালো, প্রায় 65% কাছাকাছি রিকভারি রেট, যেখানে ন্যাশনাল রিকভারি রেট 51%। যেখানে পার মিলিয়ন যে স্যাম্পল নেওয়া হয়, তার যে ন্যাশনাল রেশিও আছে 5000-এর কাছাকাছি, ত্রিপুরাতে সেটা 13,000-এর উপরে। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ব্যবস্থা, প্রশাসন সমস্ত দিকগুলোকে দেখে এক সুন্দর ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। আর সবচেয়ে বড় ভূমিকা গ্রামীণ কোয়ারেন্টাইন সেন্টারগুলো। জাগ্রত দেবতা আপনারাই ত্রিপুরাকে বাঁচান। একদিকে যখন আপনারা করোনার সঙ্গে লড়াই করছেন, আর তার রেজাল্ট পুরো দুনিয়ার সামনে যাচ্ছে যে নর্থ ইস্টের সবচেয়ে রিকভারি রেট ত্রিপুরা, সবচেয়ে বেশি স্যাম্পল নেওয়া হয় ত্রিপুরাতে। আমাদের যে ডেথ রেট, সেটা 0.08%। ন্যাশনাল কত? 3.2%।
সেটা শুধু সরকারি প্রশাসনের কারণে হয়েছে এমন নয়, আপনাদের কারণে হয়েছে। একদিকে করোনার সঙ্গে লড়াই, আর আরেকদিকে উন্নয়ন, ডেভেলপমেন্ট, পিস। আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করব, ডেভেলপমেন্টের মূল মন্ত্র হচ্ছে পিস। কারণ দীর্ঘদিন ত্রিপুরা আন্দোলন দেখেছে, বিগত 40টা বছর শুধু মানুষকে লাগিয়ে রেখেছিল আন্দোলন করো, আন্দোলন। আন্দোলন যদি ডেভেলপমেন্ট হতো তাহলে 10 বছর না লাগতো এই এসডিএম অফিস তৈরি করতে। আন্দোলন ছাড়াই অঞ্চিত বর্মা মহোদয় যে রোডের বিষয়ে বলছেন, আন্দোলন করেছে কেউ এখানে বলে এই রোডটা করে দিতে হবে, নাইলে সংগ্রাম চলবে, চলছে। বিনা সংগ্রামে রোড স্যাংশন হয়ে গেছে। চল্লিশটা বছর মানুষকে শুধু বিভ্রান্ত করা, মিথ্যে কথা, প্রলোভন, একে অপরের বিরুদ্ধে খেপিয়ে তোলা, জাতি দাঙ্গা, পার্টির নামে পলিটিক্যাল মার্ডার, জাত পাত পন্থের মধ্যে ডিফারেন্সেস তৈরি করা, আর সেই ডিফারেন্সেস এর মধ্যে দিয়ে রাজনৈতিক ক্ষমতার মধ্যে বসে থাকা। আর এই সরকার সমাজপতিদের সঙ্গে কথা বলতে চায়, তাদের কথা শুনতে চায়। এই সরকার বিভিন্ন ধর্মগুরুদের কথা শুনতে চায়। এই সরকার নওজওয়ানদের ভাষা বুঝতে চায়। এই সরকার এমএসএমইর মাধ্যমে নওজওয়ানদের রোজগারের ভাষা বলতে চায়। এই সরকার মহিলাদের সশক্তিকরণ চায়। এই সরকার যখন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কার্যক্রম হয় রবীন্দ্র ভবনে, তখন এই সরকার চায় যে আগরতলার বাজারের মধ্যে যাতে 50% মহিলা দোকানে বসে থাকে, সেই দৃশ্য দেখতে চায়। এই সরকার বুজুর্গদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার ব্যবস্থা চায়। এই সরকার শিক্ষার ফাউন্ডেশন চায়, গুণগত শিক্ষা চায়, তার জন্য এনসিইআরটির সিলেবাস। এই সরকার প্রথমবার ত্রিপুরাতে সরকারি স্কুলে সিবিএসই সিলেবাস নিয়ে এসেছে। 20টি স্কুলে, একটিতে নয়, 20টি স্কুলে। একদিকে এনসিইআরটি সিলেবাস ফাউন্ডেশন আপনার ছেলেমেয়ের জন্য সুশিক্ষা, অন্যদিকে 20টি সিবিএসই স্কুল একসঙ্গে। আরে একবার চোখ বুজে দেখুন, কল্পনাও করা যেত আজ থেকে 2-2.5 বছর আগে যে সিবিএসই সরকারি স্কুল হবে, সরকারি স্কুলে সিবিএসই সিলেবাস ত্রিপুরাতে হবে, এনসিইআরটি সিলেবাস হবে। ত্রিপুরাতে নতুন নতুন ইংলিশ মিডিয়াম স্কুল সরকার খুলে দেবে, ড্রপ আউটদের জন্য কোচিং এর ব্যবস্থা করে দেবে, আমার ত্রিপুরা জাতি ভাই বোনদের জন্য সরকার কোচিং এর ব্যবস্থা করে দেবে, ইউপিএসসি এক্সাম দেওয়ার জন্য সরকার পয়সা দিয়ে কোচিং এর ব্যবস্থা দিল্লিতে করে দেবে। কোনদিন টাকার জলবাসী কল্পনা করেছিল 2-2.5 বছর আগে? কোন ব্যক্তি কেউ কল্পনা করেনি। এই করোনার মধ্যে ত্রিপুরা পিছিয়ে যায়নি। আজকে আপনাদেরকে বলবো, সেন্ট্রাল ট্যাক্স 30% কম আসছে,
ট্যাক্স রেভিনিউ কম আসছে, কিন্তু তাই বলে ত্রিপুরা দাঁড়িয়ে নেই এক জায়গাতে। ত্রিপুরা তো ধাবমান চলছে। যে গতি নিয়ে 9 মার্চ 2018-তে ত্রিপুরা শপথ নিয়েছিল, সেই গতি ক্রমবর্ধমান রয়েছে। এবং যেটা আমি বলেছিলাম 3 বছরের মধ্যে মডেল স্টেট, ত্রিপুরাকে সেই জায়গাতে 3 বছরের মধ্যে আমি দেখিয়ে দেবো মডেল স্টেটের কি কি করা হবে। মাঝখান দিয়ে করোনার কারণে মডেল স্টেটের কথা অনেকে ভুলে গেছিল। না হলে আমি যেখানে ভাষণ শুনতাম, আরে বিপ্লব দেব তো মডেল স্টেট করবে, কোথায় কি ভিশন ডকুমেন্টস আর মডেল স্টেট দুটোটা বিপ্লব দেবের মনে আছে এবং সেই দিশাতে কাজ করছে। যখন করোনার কারণে 3 মাস আমরা পিছিয়েছি, তো আজকে যখন আমার এমএসএমই সেক্টরের ইন্ডাস্ট্রিগুলো খুলেছে, তো কাজ বেশি করছে। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করছে, 12 ঘন্টার জায়গায় 15 ঘন্টা কাজ করছে। আর আজকে আনন্দের সঙ্গে আমি বলবো আপনাদেরকে, এক রাজ্যের প্যারামিটার কা উন্নয়ন, ডেভেলপমেন্ট প্যারামিটার কি হয়? পার্টির সদস্য কে কতটা মিছিল মিটিং করলো, কে কতটা আন্দোলন করলো, কে কতটা পলিটিক্যাল মডেল করলো, এগুলো রাজ্যের উন্নয়নের মাপকাঠি বনা। বিগত 40 বছর যাবৎ এগুলোই উন্নয়নের মাপকাঠি ছিল ত্রিপুরা। কিন্তু এখন উন্নয়নের মাপকাঠি হচ্ছে 2015-16-তে এমএসএমই সেক্টরে যখন 1200 কোটি টাকা অ্যাচিভমেন্ট করেছিল, আর আজকে 2019-20-এ সেটা গিয়ে 3000 কোটিতে দাঁড়িয়ে গেল। 3000 কোটিতে, 1200 থেকে সিধা 3000 কোটিতে পৌঁছেছে। আর এই 2 বছর ইনভেস্টমেন্ট 75% বেড়েছে, 75%। আর যখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইনভেস্টমেন্ট হয়, তখন সেই রাজ্যকে উন্নয়ন থেকে কেউ রুখতে পারে না, কেউ রোখার কোন ক্ষমতা নেই। আমি যখন বলতাম গোমতী নদীতে জাহাজ আসবে, আপনারা শুনেছেন, বলতো বিপ্লবদের স্বপ্ন দেখে জাহাজ কি মাথা পেরান হয়, তার মাথা খারাপ হয়ে গেছে। স্বপ্ন যে দেখে সেই নতুন কিছু করতে জানে। নরেন্দ্র ভাই মোদী দেশের জন্য স্বপ্ন দেখেছেন, তো স্থায়ী সরকার দিয়েছে। কেউ কল্পনা করেনি 2014-তে, কোন পণ্ডিত পুরো দুনিয়ার মধ্যে কেউ কল্পনা করেনি যে ভারতীয় জনতা পার্টি একা 283 সিট নিয়ে আসবে। কেউ কল্পনা করেনি। মোদী বলছিল যে 272+ দিজিয়ে हमको, মোদী বলছিল। কিন্তু দুনিয়ার কোন পণ্ডিত বলেনি যে 283 আসবে। 2019-এ সবাই মিলে লেগেছে, কিন্তু সবাই মিলে না, সমস্ত জোর মিলে লেগেছিল। জনতা মোদীজির সঙ্গে ছিল। গরিবের মাসিয়া নরেন্দ্র ভাই মোদীকে 2019-এ 303 সিট দিয়ে আবার প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। এ হচ্ছে ভারতের জনতা। আর ত্রিপুরার জনতাকে আমি ধন্যবাদ জানাবো, আপনারাও 2টি লোকসভার সিট দিয়ে নরেন্দ্র ভাইকে শক্তিশালী করেছেন। প্রথমবার 2টি সিট কমিউনিস্ট পার্টির দিকে সরাসরি মোদীর কাছে চলে গেছে। বন্ধুরা, জাহাজের বিষয়ে বলবো, কি বলতো, স্বপ্ন দেখে। করোনার মধ্যেও ত্রিপুরা থেমে নেই। তার বড় প্রমাণ হচ্ছে গোমতীর মধ্যে টেম্পোরারি জেটি আর 15 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে, উইদিন 15 ডেজ। উইদিন 15 ডেজ। তারপরে কিছু রোড আর ছোটখাটো
কনস্ট্রাকশনের ব্যবস্থা সেটা পিডব্লিউডি করে দেবে। আর জুলাইয়ের মধ্যে ইনোগ্রেশন করে বাংলাদেশের দাউদকান্দি হয়ে এখানে জাহাজ চলে আসবে, ছোট ছোট ভেসেল চলে আসবে। আর তখন আমাকে হলদিয়া বন্দরের জন্য বসে থাকতে হবে না বন্ধু। বারাণসী থেকে সোনামুড়া পর্যন্ত প্রোটোকল রোড ডিক্লেয়ার হয়ে গেছে। বারাণসী থেকে একবার কল্পনা করুন, উত্তরপ্রদেশের বারাণসী থেকে ছোট ছোট জাহাজ চলবে আর সোনামুড়া পৌঁছে যাবে। যে সিমেন্টের বস্তা, যে সিমেন্টের ব্যাগ আজকে 500 450 টাকা কিনতে হয়, যখন বারাণসী থেকে সিমেন্টের সেই জাহাজে উঠবে আর সোনামুড়াতে পৌঁছবে, তখন সে